নমস্কার বন্ধুরা, শেডস অ্যান্ড স্পিরিচুয়ালিটি চ্যানেলের একটি নতুন মিনি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। গত 27শে আগস্ট 2025 অর্থাৎ 10ই ভাদ্র 1432 ছিল গণেশ চতুর্থী। সেই উপলক্ষে আমার বাড়ির গৌরী গণেশ পূজার কিছু অংশ এই মিনি ভ্লগের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। সাথে থাকবে গণেশ চতুর্থী সম্পর্কিত কিছু কাহিনী। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। গত 27শে আগস্ট 2025 ছিল গণেশ চতুর্থী, অর্থাৎ গৌরী নন্দন বা মলজাত গণপতির আবির্ভাব তিথি। মলজাত গণপতি কেন বললাম, এবার আসা যাক সেই কাহিনীতে। একবার মাতা পার্বতী এবং মহাদেব পুত্র লাভের আশায় মহাগণপতির ধ্যানে বসেন। কে এই মহাগণপতি? ইনি হলেন হস্তিমুখ বিশিষ্ট, 10 বাহু বিশিষ্ট এবং যার গাত্রবর্ণ লাল এবং যার বাম কোলে সিদ্ধি লক্ষ্মী তার শক্তিরূপে বিরাজমান। মহাগণপতির আশীর্বাদে শিব ও শক্তি পুত্রলাভের বর পান। কিন্তু পার্বতীর একটি বাধা ছিল পুত্রলাভে, কারণ তিনি গর্ভধারণ কখনোই করতে পারবেন না। কারণ কামদেবের পত্নী রতি তাকে অভিশাপ দিয়েছিলেন যে শিবজায়া কখনোই গর্ভধারণ করতে পারবেন না। তাই মাতা পার্বতী একটি চিন্তায় পড়ে যান, কিন্তু মহাগণপতি তাকে আশ্বাস দেন যে তিনি গর্ভধারণ ছাড়াই পুত্রলাভ করবেন। এইবার শুরু হয় মহাগণপতির লীলা। কোনো এক সময় মহাদেব ধ্যানমগ্ন ছিলেন এবং সমস্ত শিবগণও তার সাথেই ছিলেন। তাই মাতা পার্বতী স্নানকক্ষে যাওয়ার পূর্বে কারোকেই স্নানকক্ষের বাইরে রক্ষী হিসাবে রেখে যেতে পারছিলেন না। তখন তিনি তার গাত্রমল অর্থাৎ স্নানের আগে যে উপটান তিনি শরীরে লেপন করেছিলেন সেই থেকে গড়ে তুললেন খর্বাকৃতি লম্বোদর বিশিষ্ট একটি বালকের পুত্তলিকা অর্থাৎ পুতুল, এবং সেই পুতুলে তিনি প্রাণ প্রদান করে তাকে জীবন্ত করলেন এবং তার দ্বাররক্ষক হিসাবে নিযুক্ত করলেন এবং তিনি সেই বালকের নাম দেন বিনায়ক। কিছু সময় পরে স্নানকক্ষের বাইরে এসে হাজির হন মহাদেব, কিন্তু বিনায়ক মাতা পার্বতীর আদেশ তো লঙ্ঘন করতে পারবেন না, তাই তিনি মহাদেবকে স্নানকক্ষে ঢুকতে বাধা দেন এবং এরপরই শুরু হয় মহাদেবের সঙ্গে বিনায়কের যুদ্ধ। এবং সেই যুদ্ধে বিনায়ক পরাজিত হন এবং মহাদেব তার মুণ্ডচ্ছেদন করেন, অর্থাৎ তার মাথাটি কেটে ফেলেন। এই গল্প আমরা অনেকেই জানি, কিন্তু এই মাথার জায়গায় যে হাতির মাথা স্থাপন করা হয়েছিল তার পেছনেও ছিল মহাগণপতির একটি লীলা। কারণ বিষ্ণু মতান্তরে নন্দী যখন মাথাটি নিয়ে এসে ব্রহ্মদেবকে দেন এবং সেই মাথাটি স্থাপন করান বালকের শরীরে, সেখানে যদি বালকের শরীরে হস্তির মাথাটি যদি না স্থাপন করা হতো তাহলে আমাদের সকলের প্রিয় গণপতি মহাগণপতির অবতার হিসাবে পূর্ণরূপ পেতেন না। তাই এই বিষয়টি আমরা মহাগণপতির লীলা হিসাবেই ধরতে পারি। এছাড়াও গণেশ চতুর্থী নিয়ে আলোচনা করলে আরেকটি কাহিনী আমাদের সামনে আসে, সেটি হলো নষ্টচন্দ্রের কাহিনী। একবার গণপতি অর্থাৎ গণেশ তার আবির্ভাব তিথির উপলক্ষে কুবের ভবন থেকে ভোজন গ্রহণ করে বাড়ি ফিরছিলেন। এইবারে গণেশের শরীর যেহেতু খর্বাকৃতি, তার লম্ব উদর অর্থাৎ একটি বড় ভুঁড়ি আছে, তার উপর একটি হাতির মাথা, সেই দেখে চন্দ্রদেব তাকে নিয়ে নানা রূপে উপহাস করতে থাকেন। এবার গণপতি সেই দেখে রেগে যান এবং চন্দ্রকে অভিশাপ দেন যে চন্দ্র বিলুপ্ত হবে। কিন্তু এখানে তো একটি সমস্যা রয়ে যায়, কারণ চন্দ্র যদি বিলুপ্ত হয় তাহলে তো সৃষ্টি ঠিকমতো চলবে না। তাই অনেক ভাবার পর গণপতি সেই অভিশাপের পরিমাণ কিছুটা কমিয়ে দেন। বলেন প্রত্যেক পূর্ণিমাতে চন্দ্র যেমন গোলাকৃতি ছিল সেরামই থাকবে, আবার প্রত্যেক অমাবস্যাতে চন্দ্র বিলুপ্ত হবে। তাই গণেশ চতুর্থীর দিনকে চন্দ্র দেখা পাপ বলে মনে করা হয়। এছাড়াও মনে করা হয় এই গণেশ চতুর্থীর দিনকেই নাকি মহাভারত লেখা শুরু হয়েছিল। এই মহাভারতই লেখেন আমাদের গণপতি এবং বেদব্যাস বা ব্যাসদেব তাকে তা বর্ণনা করতে থাকেন। এই মহাভারত লেখা শুরু হয়
গণেশ চতুর্থী দিন অর্থাৎ শুক্ল চতুর্থীর দিন থেকে শুরু করে শুক্ল চতুর্দশীর দিন পর্যন্ত টানা 10 দিন একভাবে গণপতি এই মহাভারত লিখতে থাকেন তার ভগ্ন দাঁতটি দিয়ে, অর্থাৎ পরশুরাম যে দাঁতটি ভেঙে দিয়েছিলেন। এইভাবে টানা 10 দিন লেখার ফলে তার শরীর উত্তপ্ত হয়ে লাল বর্ণ ধারণ করেন এবং 10 দিনের মাথায় যখন মহাভারত লেখা শেষ হয় তখন ব্যাসদেব গণপতিকে সরস্বতী নদীর জলে স্নান করিয়ে নিয়ে আসেন। তাই মহারাষ্ট্রের একটি নিয়ম অনুযায়ী 10 দিনের মাথায় গণপতির বিসর্জন হয়ে থাকে। এইভাবেই আরও কিছু কাহিনী গণেশ চতুর্থী উপলক্ষে প্রচলিত আছে, তা পরে একদিন আলোচনা করা যাবে। ধন্যবাদ। ব্রহ্মাদি বালক যার গিরিবালিকা সেই তারা পদতলে বালক ভানু বালক চন্দ্রধরা ব্রহ্ম